আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোসলেউদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ এমবিবিএস 59 ব্যাচ থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইনশাল্লাহ কথা বলবো যে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের স্ট্রাকচারের 3 নম্বর টিউটোরিয়ালস। তো আমরা গত টিউটোরিয়ালসে কথা বলেছি যে আমাদের T1, 2, 3, 4, 5, হ্যাঁ, এই 5টা স্পাইনাল সেগমেন্ট থেকে কিভাবে সিম্প্যাথেটিক ফাইবারগুলো, প্রি গ্যাংলিয়নিক এবং পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারগুলো ফর্মেশন হচ্ছে সেটা দেখালাম। আজকে আমরা আসি T5 থেকে। তাহলে আমরা প্রথমে স্পাইনাল সেগমেন্টটা দেখেন। ধরেন তাহলে এটা হলো T5 এর ল্যাটারাল হর্ন, দেখেন। ওকে, তাহলে এটা হলো T5। একইভাবে আমরা যদি বাকিগুলো আঁকি, ঠিক আছে? তাহলে T5 থেকে T9 পর্যন্ত আঁকলাম। তাহলে দেখেন এই যে T5, T6, T7, 8, 9, 10, 11, 12 এবং হচ্ছে L1, L2, এতটুকু পর্যন্তই আমরা কি পাই? স্পাইনাল কর্ডের মধ্যে ল্যাটেরাল হর্ন পাই। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এবার যেটা হবে, এই ল্যাটেরাল হর্ন থেকে প্রি গ্যাংলিয়নিক নিউরনের একজনটা বের হলো। ওকে, আচ্ছা, দ্যাট মিনস প্রি গ্যাংলিয়নিক ফাইবার। এখন আমরা এই পাশে সিম্প্যাথেটিক চেইনটা একটু ড্র করি। তাহলে একটা জিনিস মনে রাখবেন, যে স্পাইনাল সেগমেন্ট ওই বরাবর, ওই লেভেলে তার সিম্প্যাথেটিক চেইনের মধ্যে একটা গ্যাংলিয়া থাকে। তাহলে দেখেন এটা হলো T5 স্পাইনাল সেগমেন্ট, তাহলে এই বরাবর এটা হলো T5 গ্যাংলিয়া সিম্প্যাথেটিক চেইনের মধ্যে। হ্যাঁ, এই যে এটা হলো সিম্প্যাথেটিক চেইন, এটা T6, এই বরাবর হলো T6 সিম্প্যাথেটিক গ্যাংলিয়া। T7, এটা হলো T7 গ্যাংলিয়া, এটা T8 গ্যাংলিয়া, এটা T9 গ্যাংলিয়া, এটা হলো T10 গ্যাংলিয়া, এটা হলো T11 গ্যাংলিয়া, T12 গ্যাংলিয়া। এখন এটা হলো, তাহলে যেহেতু L1 বরাবর, L1 গ্যাংলিয়া, এটা হলো L2 গ্যাংলিয়া। এখন একটা মজার বিষয় দেখেন, আমি আপনাদের গত টিউটোরিয়ালসে কি বলেছি, দত্ত অ্যানাটমি অনুযায়ী, যে আমাদের সার্ভাইকাল রিজনে 3টা সিম্প্যাথেটিক গ্যাংলিয়া থাকে, থোরাসিক রিজনে 12টা গ্যাংলিয়া থাকে। তো সার্ভাইকাল রিজনের 3টে হলো কি কি? সুপেরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়া, মিডল সার্ভাইকাল গ্যাংলিয়া, ইনফেরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়া। থোরাসিক রিজনে একদম বরাবর 12টা পেয়েছেন, গত টিউটোরিয়ালসে T1 টু T5 দেখিয়েছি। হ্যাঁ, আজকে আবার দেখেন এই যে T5, 6, 7, 8 এরকম করে করে দেখেন একদম T12 পর্যন্ত 12টা গ্যাংলিয়াই হিসাব মিলল। লাম্বারের ক্ষেত্রে এসে কি বললাম আমি? সূত্রটা বলেছি যে 3, 12, 4, 4। স্যার সার্ভাইকালের 3টা গ্যাংলিয়া মিললো, থোরাসিকের 12টা গ্যাংলিয়া মিললো, লাম্বারে কয়টা গ্যাংলিয়া আছে? 4টা। স্যাক্রালে কয়টা আছে? 4টা। কিন্তু সমস্যা হলো লাম্বারে তো 4টা গ্যাংলিয়ার কথা বললাম, যে লাম্বার রিজনে 4টা গ্যাংলিয়া থাকবে, কিন্তু সোর্স তো আছে 2টা, L1, L2। কারণ L2 এর পর থেকে তো আর ল্যাটারাল হর্ন নাই, ফলে প্রি গ্যাংলিয়নিক ফাইবারও আর আসবে না। তাহলে এই যে L3,
এই L3 গ্যাংলিয়াটার সোর্স কি, কোত্থেকে সে প্রি গ্যাংলিয়নিক ফাইবার পায়, এটাই আমি একটু পরে বলবো ইনশাল্লাহ। এরপরে দেখেন, তাহলে এটা হলো L3 সিম্প্যাথেটিক গ্যাংলিয়া, এটা হলো L4 সিম্প্যাথেটিক গ্যাংলিয়া। হ্যাঁ, আর দত্ত অনুযায়ী L4 পর্যন্ত, কিন্তু অ্যাটলাস নিটার খুললে দেখবেন ওখানে L5 এর একটা গ্যাংলিয়াও দেওয়া আছে, তো আমরা দুটোটা মিলানোর জন্য L5 ধরে রাখেন, এটা তো একটা মেজর বিষয় না। L5 গ্যাংলিয়া, এরপরে সেক্ট্রাল শুরু হয়ে যাবে, এটা হলো S1 গ্যাংলিয়া। দেখেন এগুলো গ্যাংলিয়া আছে ঠিকই, কিন্তু ওদের প্রি গ্যাংলিয়নিক ফাইবার নাই, কারণ L2 পর্যন্ত এসেই শেষ, এরপরে তার সিম্প্যাথেটিক ল্যাটারাল হর্ন নাই। আর এটা হলো S2 গ্যাংলিয়া, এটা হলো S3 গ্যাংলিয়া, এটা হলো S4 গ্যাংলিয়া, এখানে এসে শেষ। তাহলে একটু নোটিস করেন যে এই যে দেখেন সিম্প্যাথেটিক চেইনটা, ঠিক আছে, সিম্প্যাথেটিক চেইন, আর উপরের দিকে তো ছিলই, যেটা এর আগের টিউটোরিয়ালে দেখালাম। এখন এই যে T5 এর ল্যাটারাল হর্নে প্রি গ্যাংলিয়নিক নিউরনের সেল বডিটা অবস্থিত, ওখান থেকে এই এক্সনটা বের হলো, বেরিয়ে সে চলে আসলো কোথায়, T5 সিম্প্যাথেটিক গ্যাংলিয়াতে। এসে সে কি করবে, মনে আছে আমি গত টিউটোরিয়ালসে বলেছি যে T5 এখানে এসে একটা সিনেপস করে, কার সাথে, পোস্ট গ্যাংলিয়নিক নিউরনের সাথে, এই পোস্ট গ্যাংলিয়নিক নিউরনটা বেরিয়ে সে কোথায় চলে যায় মনে আছে, T1 টু T5 কার্ডিয়াক প্লেক্সাস, এবং এই কার্ডিয়াক প্লেক্সাসটা সাপ্লাই দিয়েছিল আমাদের হার্টকে। ওকে, আচ্ছা এটা গেল। এখন এখানে বাকি অংশগুলো আমি একটু বলি। তাহলে একটা এখানে সিনেপস করলো, আরেকটা হচ্ছে সে এই জায়গায় একটা সিনেপস দিবে, আরেকটা হচ্ছে সে সিম্প্যাথেটিক চেইন থেকে সরাসরি বেরিয়ে গেল, বুঝেন। তাহলে T5 প্রি গ্যাংলিয়নিক নিউরনের এক্সনটা সিম্প্যাথেটিক চেইনে এসে তিনটা ঘটনা করলো, সে তিনটা ব্রাঞ্চ দিল, একটা এখানে, একটা এখানে, এটারটা পোস্ট গ্যাংলিয়নিক নিউরনের সাথে সিন্যাপস করে চলে গেল কার্ডিয়াক প্লেক্সাসে, আরেকটা হলো সরাসরি সিম্প্যাথেটিক চেইন থেকে বেরিয়ে সে অ্যাওর্টার সামনে চলে আসলো। ঠিক আছে, তাহলে মোট তিনটা ব্রাঞ্চ। আচ্ছা, এখন এই যে এখানে যে ব্রাঞ্চটা দিল, ও কি করবে, ও হচ্ছে এখানে এই যে পোস্ট গ্যাংলিয়নিক নিউরনের সাথে সে সিন্যাপস করবে সিম্প্যাথেটিক চেইনের মধ্যেই। এই পোস্ট গ্যাংলিয়নিক নিউরনটা কোথায় যাবে, ও হচ্ছে এই যে T5 লেভেলে আমাদের স্কিনের সোয়েট গ্ল্যান্ড, তারপর হচ্ছে T5 লেভেলে যত ব্লাড ভেসেলস আছে, এবং হচ্ছে পাইলোইরেক্টর মাসেল স্কিনের, এগুলোকে সাপ্লাই দিবে এই পোস্ট গ্যাংলিয়নিক নিউরনটা। তাহলে এটা বুঝলেন। আচ্ছা, তাহলে এখন দুটো ব্রাঞ্চ শেষ, এই ব্রাঞ্চটা কি করবে, এটা বলার আগে আমি নিচের গুলো একটু এঁকে ফেলি। তাহলে ও এখান থেকে প্রি গ্যাংলিয়নিক নিউরনটা এখানে আসলো, এসে একই রকম আগের মতো এখানে একটা ব্রাঞ্চ দিবে, দেওয়ার পরে আরেকটা হচ্ছে সরাসরি বেরিয়ে এখানে চলে আসলো অ্যাওর্টার সামনে। আচ্ছা, তাহলে এখানে যে ব্রাঞ্চটা দিল, ও হচ্ছে এই যে পোস্ট গ্যাংলিয়নিক নিউরনের সাথে সিন্যাপস করবে, আর ও গিয়ে এই লেভেলের ওই যে ব্লাড ভেসেলস মানে ভ্যাসোমোটর, সোয়েট গ্ল্যান্ড মানে হচ্ছে যে সুডোমোটর, এগুলো আমি বলেছিলাম, পাইলোইরেক্টর মাসল মানে হলো পাইলোমোটর, এই যে এটার মতো ভ্যাসোমোটর, সুডোমোটর, পাইলোমোটর সাপ্লাই দিবে। ঠিক আছে, একইভাবে এখান থেকে আসলে ও সিম্প্যাথেটিক চেইনে এসে একটা এখানে ব্রাঞ্চ দিলে এক্সামটা, আরেকটা সরাসরি বেরিয়ে আসলো।
সরাসরি বেরিয়ে আসলো। T8 ও এখানে এসে এখানে একটা ব্রাঞ্চ দিল, আরেকটা ব্রাঞ্চ সরাসরি বেরিয়ে আসলো। ঠিক আছে, তাহলে এই যে এটা আবার আগের মতো ভ্যাসোমোটর, সুডোমোটর এন্ড পাইলোমোটর। এখানেও ভ্যাসোমোটর, সুডোমোটর, পাইলোমোটর। ঠিক আছে, এবার আসেন 9 পর্যন্ত। এই যে এখান থেকে সে আসলো, এসে এখানে একটা ব্রাঞ্চ দিল, আরেকটা একজন সরাসরি এওটার সামনে চলে এসে ওদের সাথে একসাথে হলো। ঠিক আছে, তো যেটা এখানে ব্রাঞ্চ দিল এই ওর সাথে আবার মিলে এটাও ভ্যাসোমোটর, মানে T9 লেভেলের ব্লাড ভেসেল, সোয়েট গ্ল্যান্ড, পাইলোরেক্টর মাসেল, সুডোমোটর অ্যান্ড পাইলোমোটর সাপ্লাই দিবে। দেখেন প্রত্যেকটা সিম্প্যাথেটিক চেইন থেকে এরকম একটা ব্রাঞ্চ বের হয়। আচ্ছা, তাহলে এখন আমরা T5 থেকে T9 সেগমেন্ট পর্যন্ত দেখলাম। এখন দেখেন এই যে T5 থেকে T9 এই প্রি গ্যাংলিয়নিক নিউরনের একটা ব্রাঞ্চ সরাসরি কোথায় চলে আসলো, এই যে অ্যাওর্টার সামনে, মানে এই বরাবর হচ্ছে আমাদের অ্যাওর্টাটা। ওকে, অ্যাওর্টার সামনে দেখেন প্রত্যেকটা T5 এর একটা ব্রাঞ্চ চলে আসলো, T6 এর একটা ব্রাঞ্চ চলে আসলো, T7 এর একটা ব্রাঞ্চ, T8, T9 প্রত্যেকটার একটা একটা ব্রাঞ্চ সিম্প্যাথেটিক চেইনে কোনো সিনেপস না করে, দেখেন কোনো সিনেপস না করে এই ব্রাঞ্চটা সিনেপস না করে সরাসরি সামনে চলে আসলো। তাহলে এই সবগুলোকে একসাথে আমরা বলবো যে গ্রেটার স্ফ্ল্যাঙ্কনিক নার্ভ। গ্রেটার স্প্ল্যাঙ্কনিক নার্ভ। ওকে, এই গ্রেটার স্প্ল্যাঙ্কনিক নার্ভ মানে হচ্ছে দেখেন এই জায়গাটা, এটা হলো গ্রেটার স্প্ল্যাঙ্কনিক নার্ভ। সবগুলোকে একসাথে করে দিলাম আমরা। এই গ্রেটার স্প্ল্যাঙ্কনিক নার্ভটা এখন তিনটা পাথওয়ে অনুসরণ করবে। সে একদিকে গিয়ে, এখন দেখেন এই যে গ্রেটার স্প্ল্যাঙ্কনিক নার্ভটা, এই গ্রেটার স্প্ল্যাঙ্কনিক নার্ভটা কি বলেন তো, প্রি গ্যাংলিওনিক নাকি পোস্ট গ্যাংলিওনিক? এটা অবশ্যই প্রি গ্যাংলিওনিক। কেন? কারণ দেখেন ওদের সোর্সটা হচ্ছে সরাসরি স্পাইনাল কর্ড থেকে, মাঝপথে ওরা কোনো সিনেপস করে না। দেখেন এটা হচ্ছে সব এক্সন গুলো ওদের। তাহলে ও সিনেপস করবে কোথায়? এই যে দেখেন একটা হচ্ছে এই জায়গায়, আরেকটা হচ্ছে এই জায়গায়। তাহলে গ্রেটার স্প্ল্যাঙ্কনিক নার্ভ একদিকে এসে সিনেপস করবে এই জায়গায়। হ্যাঁ, এখানে যার সাথে সিনেপস করবে এই হলো পোস্ট গ্যাংলিয়নিক নিউরনটা। হ্যাঁ, এই পোস্ট গ্যাংলিয়নিক নিউরনের সেল বডি এবং এটা তার এক্সন। ওকে, তাহলে এই যে দেখেন যেখানে সিনেপস করে ওখানে কি বললাম আমরা, গ্যাংলিয়া। তাহলে এখানে একটা গ্যাংলিয়া ফর্ম হলো। এই গ্যাংলিয়াটা হচ্ছে, দেখেন এই যে গ্যাংলিয়া যেটা আঁকলাম এটা অ্যাকচুয়ালি হচ্ছে এখানে এই অ্যাবডোমিনাল এয়ারটার সামনে। বোঝানোর স্বার্থে আমি একটু ক্লিয়ার করার জন্য এটাকে এক পাশে নিয়ে গিয়েছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যাবডোমিনাল এয়ারটার সামনে যেখানে সিলিয়াক ট্রাঙ্ক আছে, ওই সিলিয়াক ট্রাঙ্কের উপরে বা আশেপাশে, সিলিয়াক ট্রাঙ্কের ঠিক আশেপাশে। ফলে ওই অনুযায়ী তার অ্যানাটমিক লোকেশন অনুযায়ী এই গ্যাংলিয়াটার নাম আমরা দেই সিলিয়াক গ্যাংলিয়া। সিলিয়াক গ্যাংলিয়া। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে সে এখানে এসে সিনেপস করছে আরেকটা পোস্ট গ্যাংলিয়নিক নিউরনের সাথে। এই হলো তার এক্সন গুলো। ওকে, তাহলে এখানে একটা গ্যাংলিয়া হলো, যেহেতু এখানে একটা সিনেপস। এই গ্যাংলিয়াটার নাম হলো যে ও অ্যাবডোমিনাল অ্যাওর্টার তিনটা ভেন্ট্রাল ব্রাঞ্চ আমরা জানি কি কি, সিলিয়াক ট্রাঙ্ক, সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি অ্যান্ড ইনফেরিয়র মেসেন্টারিক। এটা হচ্ছে সুপিরিয়র মেসেন্টারিক আর্টারির আশেপাশে। ফলে এটার নাম কি হবে? সুপেরিয়র মেসেন্টারিক গ্যাংলিয়া। একদম ইজি। ওকে, আচ্ছা, এবার আসেন আরেকটা, এই যে গ্রেটার স্প্ল্যাঙ্কনিক নার্ভ আরেকটা কাজ করবে, সে সরাসরি এই যে আমাদের কিডনি আছে, কিডনির উপরে অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা সুপ্রারেনাল গ্ল্যান্ড, এই সুপ্রারেনাল গ্ল্যান্ডের মেডুলাতে গিয়ে সিনেপস করবে। মেডুলা,
মেডুলাতে গিয়ে সরাসরি সিন্যাপস করছে। এখন অ্যাড্রেনাল মেডুলার একটা সেল আছে স্পেশাল, ওই সেলটার নাম হচ্ছে ক্রোমাফিন সেল। এটা ধরেন ক্রোমাফিন সেল। তাহলে দেখেন এই যে অ্যাড্রেনাল মেডুলার ক্রোমাফিন সেলটাই এখানে দেখেন এটার মতো কাজ করছে না, পোস্ট গ্যাংলিয়নিক নিউরনের মতো কাজ করছে। হ্যাঁ এক্স্যাক্টলি সেটাই, এটা একটা এক্সেপশনাল যে অ্যাড্রেনাল মেডুলাটা সিম্প্যাথেটিক সিস্টেমের পোস্ট গ্যাংলিয়নিক সেল বা পোস্ট গ্যাংলিয়নিক নিউরনের মতো কাজ করে। তাহলে এখানে একটা সিন্যাপস করলো, ঠিক আছে। তো ও কি করবে, যখন এখান থেকে সে স্টিমুলেশন পাবে এই ক্রোমাফিন সেলগুলো, তখন এই ক্রোমাফিন সেলগুলো ব্লাডে রিলিজ করবে বেশি বেশি কি কি এপিনেফ্রিন 80%, বেশিরভাগ হচ্ছে এপিনেফ্রিন, এবং নর এপিনেফ্রিন বাকি 20%। তাহলে এই এপিনেফ্রিন এবং নর এপিনেফ্রিন যখন রিলিজ হবে ক্রোমাফিন সেল থেকে, তখন ওরা কোথায় আসবে, আমাদের সার্কুলেশনে, কারণ এটা হরমোন। তখন ওরা সার্কুলেশনে ঢুকবে অ্যাড্রেনাল মেডুলে গ্ল্যান্ড থেকে। তখন ব্লাডে যখন এপিনেফ্রিন নর এপিনেফ্রিন কনসেন্ট্রেশন বেড়ে যাবে, তখন তারা কি করবে, ভ্যাসোকনস্ট্রিকশনের মাধ্যমে বা হার্ট রেট এগুলো বাড়ানোর মাধ্যমে আমাদের ব্লাড প্রেশারকে রেজ করে। এই কারণে সিম্প্যাথেটিক সিস্টেম ব্লাড প্রেশার রেজ করে এই এটার মাধ্যমেও। ওকে, আর অন্যদিকে তো সরাসরি ব্লাড ভেসেলসে সিম্প্যাথেটিক ইনারভেশন, ওই যে একটু আগে যেটা বললাম দেখেন ভ্যাসোমোটর, দেখেন প্রত্যেকটাতে ভ্যাসোমোটর ভ্যাসোমোটর ভ্যাসোমোটর, ওরা সরাসরি ব্লাড ভেসেলসকে আলফা 1 রিসেপ্টরের মাধ্যমে কাজ করে ভ্যাসো কনস্ট্রিকশন করে পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়িয়ে দিয়ে ব্লাড প্রেশারকে বাড়ায়। আবার কিডনির মাধ্যমে এই মেকানিজমও ব্লাড প্রেশারকে বাড়িয়ে থাকে। আচ্ছা তাহলে গেল, এখন আসেন এই যে সিলিয়াক গ্যাংলিয়া থেকে যে পোস্ট গ্যাংলিয়নিক নিউরন বা পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার বেরোলো, এই পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারগুলো কাকে সাপ্লাই দিবে, সিলিয়াক গ্যাংলিয়ার পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার সাপ্লাই দিবে, মনে রাখবেন সহজ একদম। প্রথমে আমরা আসি স্টোমাক, ওকে স্টোমাক। আচ্ছা স্টোমাকের ডান পাশে আপনি একটু অ্যানাটমিটা চিন্তা করেন, স্টোমাকের ডান পাশে আছে কি, লিভার, লিভারের সাথেই কানেক্টেড কে, বিলিয়ারি টি, বিলিয়ারি ট্রি, এছাড়াও আছে কি গল ব্লাডার। আচ্ছা এবার আসেন স্টোমাকের বাম পাশে কি আছে, প্যানক্রিয়াস। ওকে প্যানক্রিয়াস, তার সাথে আছে কি স্প্লিন। ওকে, তাহলে স্টোমাক, লিভার, গল ব্লাডার, বিলিয়ারি ট্রি, প্যানক্রিয়াস, স্প্লিন, এগুলোকে সাপ্লাই দিচ্ছে এই সিলিয়াক গ্যাংলিয়া থেকে বের হওয়া পোস্ট গ্যাংলিয়নিক নিউরন বা পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার, ঠিক আছে। আচ্ছা এখন আসেন যেটা বললাম সুপেরিয়র মেসেন্টারিক, হ্যাঁ এই যে সুপেরিয়র মেসেন্টারিক গ্যাংলিয়া, তাহলে এই সুপেরিয়র মেসেন্টারিক গ্যাংলিয়া থেকে বের হওয়া পোস্ট গ্যাংলিয়নিক নিউরন কাকে সাপ্লাই দিবে, দেখেন স্টোমাকের নিচে আসেন কি আসে, ডিউডেনাম, তার নিচে আছে কি জেজুনাম, তার নিচে আছে কি আইলিয়াম, তারপরে আছে কি সিকাম, তারপরে আছে কি অ্যাপেন্ডিক্স, এরপরে আছে অ্যাসেন্ডিং কোলন, তারপরে আছে কি ট্রান্সভার্স কোলন। এখন এখানে একটু কথা বলি, আপনারা জানেন এটা হলো অ্যাসেন্ডিং কোলন আর এটা হলো ট্রান্সভার্স কোলন। এখন ট্রান্সভার্স কোলনের দেখেন এটা হলো সিকাম, এদিক দিয়ে অ্যাপেন্ডিক্সটা, তারপরে এই হলো অ্যাসেন্ডিং কোলন, তারপর হলো ট্রান্সভার্স কোলন, ট্রান্সভার্স কোলন, তারপরে হলো ডিসেন্ডিং কোলন, তারপরে হলো সিগময়েড কোলন, এইভাবে যেতে থাকে। এখন এই জায়গাটাতে ট্রান্সভার্স কোলনকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো রাইট 2/3, আরেকটা হলো লেফট 1/3। এই এই যে ডিউডেনাম থেকে শুরু করে জেজুনাম, আইলিয়াম, সিকাম, অ্যাপেন্ডিক্স, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলনের এটুক পর্যন্ত, রাইট 2/3 পর্যন্ত
সাপ্লাই দিবে এই সুপেরিয়র মেসেন্টারিক গ্যাংলিয়া। ক্লিয়ার? বাস এটাই। এরপরে আসেন যে আরেকটা গ্রেটার স্ফ্ল্যাঙ্কটিকের আরেকটা ব্রাঞ্চ কি বললাম, এই যে অ্যাড্রিনাল মেডুলা, সেটার কাজ তো বললামই। ওকে, আচ্ছা এখন আসেন, আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো অসুবিধা হয় আপনাদের, আমাকে কোনো ইনকোয়ারি থাকে কমেন্ট করবেন আমাকে। আচ্ছা এখন এবার চলে আসেন যে দেখেন আমরা তাহলে আলহামদুলিল্লাহ T9 পর্যন্ত শেষ করলাম। এবার আসেন T10। T10টা দেখেন, তাহলে T10 এর এই প্রিগ্যাংলিয়নিক নিউরনটা একজন এখানে আসলো সিম্প্যাথেটিক চেইন এসে, সেও একইভাবে এখানে একটা শাখা দিল, ব্রাঞ্চ দিল, আরেকটা ব্রাঞ্চ সিম্প্যাথেটিক চেইনে কোনো সিনাপস না দিয়ে সরাসরি বেরিয়ে গেল, অ্যাবডোমিনাল অ্যাওর্টার সামনে চলে আসলো। ওকে, আগের মতোই। T11 সেও আসলো, এখানে একটা ব্রাঞ্চ দিল, আরেকটা ব্রাঞ্চ সোজা সামনে চলে আসলো। আচ্ছা এখন তাহলে দেখেন যে সিম্প্যাথেটিক গ্যাংলিয়ার মধ্যে যে ব্রাঞ্চটা দিল, ওখানে সে পোস্ট গ্যাংলিয়নিক নিউরনের সাথে সিনাপস করবে। এই পোস্ট গ্যাংলিয়নিক নিউরনটা ওই T10 লেভেলে ভ্যাসোমোটর ব্লাড ভেসেলসকে সাপ্লাই দিবে, সিউডোমোটর সোয়েট গ্ল্যান্ডকে সাপ্লাই দিবে, পাইলোমোটর পাইলোইরেক্টর মাসেলকে সাপ্লাই দিবে। একইভাবে T11 সেগমেন্টের এই সিম্প্যাথেটিক চেইন থেকেও যে পোস্ট গ্যাংলিয়নিক নিউরনটা বেরোবে, সেও একইভাবে ভ্যাসোমোটর সিউডোমোটর অ্যান্ড পাইলোমোটর সাপ্লাই দিবে। ওকে, আচ্ছা এবার আসেন যে যে ব্রাঞ্চটা T10 এবং T11 এর যে ব্রাঞ্চটা সিম্প্যাথেটিক চেইনে কোনো সিনাপস না করে সরাসরি সামনে চলে আসলে অ্যাবডোমিনাল অ্যাওর্টার সামনে, এই যে যেহেতু ওরা সিনাপস করে না সিম্প্যাথেটিক চেইনে, তাহলে আগের মতোই ওদেরকে আমরা কি বলবো, স্ফ্ল্যাঙ্কনিক নার্ভ। তবে আগের বারে দেখেন ওরা সংখ্যায় বেশি, ওই কারণে বলেছি গ্রেটার স্ফ্ল্যাঙ্কনিক নার্ভ। আর এবার যেহেতু ওদের সংখ্যায় কম, মাত্র দ্রুত প্রিগ্যাংলিয়নিক ফাইবার, এই কারণে এদেরকে আমরা বলবো লেসার স্ফ্ল্যাঙ্কনিক নার্ভ। লেসার স্ফ্ল্যাঙ্কনিক নার্ভ। ওকে, আচ্ছা এখন এই লেসার স্ফ্ল্যাঙ্কনিক নার্ভ কি করবে? লেসার স্ফ্ল্যাঙ্কনিক নার্ভ তো সিনাপস করতে হবে, তাই না? কারণ দেখেন এই যে লেসার স্ফ্ল্যাঙ্কনিক নার্ভের আপনি পেছন দিকে যান, দেখেন ও কিন্তু এখনো কোনো সিনাপস হয় নাই। দেখেন সিনাপস হয় না, ও সরাসরি স্পাইনাল কর্ড থেকে আসছে, তাহলে ও তো সিনাপস করতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, তাহলে ও সিনাপস করবে যে পোস্ট গ্যাংলিয়নিক নিউরনের সাথে বা পোস্ট গ্যাংলিয়নিক সেলের সাথে। ওই পোস্ট গ্যাংলিয়নিকটা ফাইবার হলো এগুলো। ওকে, তাহলে এখানে যেহেতু একটা সিনাপস হলো, তাহলে এখানে একটা গ্যাংলিয়া, এই গ্যাংলিয়াটার নাম কি? এই গ্যাংলিয়াটার লোকেশন কোথায় সেটা জানতে হবে। দেখেন অ্যাবডোমিনাল অ্যাওর্টা থেকে অ্যাবডোমিনাল অ্যাওর্টার একটা ল্যাটারাল ব্রাঞ্চ কি, রাইট রেনাল আর্টারি, এবং এদিক থেকে লেফট রেনাল আর্টারি। এই যে গ্যাংলিয়া যেটা দেখছেন, এই গ্যাংলিয়াটার লোকেশন হচ্ছে এই অ্যাবডোমিনাল অ্যাওর্টা এবং রেনাল আর্টারির জাংশন বরাবর। ঠিক আছে, দেখেন এই এই জায়গায়, এই জায়গা বরাবর বা এখানে আশেপাশে থাকে। তাহলে এটার নাম কি হবে? এওরটিকো, যেহেতু অ্যাবডোমিনাল অ্যাওর্টা আবার রেনাল আর্টারি, তাহলে এওরটিকো রেনাল গ্যাংলিয়া। তাহলে এটার নাম হলো এওরটিকো রেনাল গ্যাংলিয়া। ওকে, এওরটিকো রেনাল গ্যাংলিয়া। এবার তাহলে এই অ্যাওর্টিকো রেনাল গ্যাংলিয়ার যে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার, তাহলে এগুলো সাপ্লাই দিবে কাকে? এটাই তো মেইন, পরে অর্গানে সাপ্লাই দিবে। ওটা হলো যে কিডনি এবং ইউরেটার, কিডনি এবং ইউরেটারকে সাপ্লাই দিবে। ওকে, আচ্ছা তারপরে এবার আসেন, তাহলে আলহামদুলিল্লাহ T10 T11 শেষ। এখন আসেন T12। তাহলে T12 এর প্রিগ্যাংলিয়নিক ফাইবারটা এখানে এসে এখানে একটা ব্রাঞ্চ দিল, আরেকটা ব্রাঞ্চ আগের মতো সোজা সামনে চলে আসলো। দেখেন ও সিম্প্যাথেটিক চেইনে কোনো সিনাপস করা নেই, এই ব্রাঞ্চটা। আচ্ছা, তো যে ব্রাঞ্চটা সিম্প্যাথেটিক চেইনে, এই ব্রাঞ্চটা পোস্ট গ্যাংলিয়নিক নিউরনের সাথে সিনাপস করবে এবং এটা
ওই লেভেলের T12 লেভেলের ব্লাড ভেসেলস, সোয়েট গ্ল্যান্ড, পাইলোইরেক্টর মাসলকে সাপ্লাই দিবে। আর যে ব্রাঞ্চটা সোজা সামনে চলে আসলো, তাহলে এটাও একটা স্প্ল্যাঙ্কনিক। এটার নাম হচ্ছে, যেহেতু এটা একটা, তাহলে এটার নাম হবে যে লিস্ট স্প্ল্যাঙ্কনিক নার্ভ। লিস্ট স্প্ল্যাঙ্কনিক নার্ভ। ওকে, আচ্ছা এখন দেখেন, তাহলে এই লিস্ট স্প্ল্যাঙ্কনিক নার্ভটা এখন তো সিন্যাপস করতে হবে, তাই না? কারণ ও সরাসরি স্পাইনাল কর্ড থেকে এসছে, দেখেন সরাসরি স্পাইনাল কর্ড থেকে, ওর এখনো সিন্যাপস হয়নি। তাহলে ও এখন যার সাথে সিন্যাপস করবে, এই যে দেখেন পোস্ট গ্যাংলিয়নিক নিউরনের সেল বডিটা আঁকলাম, আর এটা হলো তার ফাইবার এক্সনের ব্রাঞ্চগুলো। ওকে, তাহলে এখানে একটা গ্যাংলিয়া হলো। এই গ্যাংলিয়াটার নাম কি? এই গ্যাংলিয়াটার নাম জানতে হলে লোকেশন জানতে হবে। এই গ্যাংলিয়াটার লোকেশন হচ্ছে এই রেনাল আর্টারির আশেপাশে। ওকে, ফলে এটার নাম আমরা দিব কি দিব তাহলে বলেন? রেনাল গ্যাংলিয়া। আগেরটা ছিল অ্যাওর্টিকো রেনাল গ্যাংলিয়া, আর এটা হচ্ছে রেনাল গ্যাংলিয়া। ওকে, আচ্ছা গেল। এখন এই রেনাল গ্যাংলিয়ার ফাইবারগুলো কাকে সাপ্লাই দিবে? এই যে পোস্ট গ্যাংলিয়নিক নিউরনের এক্সনগুলো কাকে সাপ্লাই দিবে? একই রকম আগের মতোই, এগুলো কিডনি এবং ইউরেটারকে সাপ্লাই দিবে। ঠিক আছে, আচ্ছা এবার আসেন L1 থেকে। তাহলে L1 L2 আর দুটো রুট বাকি আছে। এখন এই L1টা দেখেন, তাহলে L1 এর প্রিগ্যাংলিয়নিকটা এখানে আসলো, প্রিগ্যাংলিয়নিক ফাইবারটা এসে সে এখানে একটা ব্রাঞ্চ দিল, আরেকটা সোজা সামনে চলে আসলো অ্যাবডোমিনাল অ্যাওর্টার সামনে, আরেকটা ব্রাঞ্চ নিচে চলে যাবে। নিচে চলে যাওয়ার সময় সে দেখেন এখানে একটা ব্রাঞ্চ দিল, আরেকটা হলো এদিক থেকে বেরিয়ে গেল। আবার বলছি, L1 একটা এসে তার নিজের লেভেলে এখানে একটা ব্রাঞ্চ দিল, আরেকটা ব্রাঞ্চ সোজা এই বরাবর বাহিরে বেরিয়ে আসলো অ্যাবডোমিনাল অ্যাওর্টার সামনে, আর আরেকটা ব্রাঞ্চ সেটা নিচে নেমে L2 সিম্প্যাথেটিক গ্যাংলিয়ার মধ্যে দুইটা ব্রাঞ্চ, এখানে একটা ব্রাঞ্চ দিল, আবার সে নিজে বেরিয়ে গেল, দেখেন বেরিয়ে গেল। ওকে, আবার আবার নিচের দিকে নামলো, নেমে এখানে সে আবার একটা ব্রাঞ্চ, আবার বেরিয়ে গেল এবং আবার নিচে নামলো। এরপরে L4 গ্যাংলিয়াতে আসছে। এই L4 গ্যাংলিয়াতে এসে সে একটা ব্রাঞ্চ এদিকে দিল, আবার বেরিয়ে আসলো, আবার নিচে নামলো। এখানে এসে সে একটা ব্রাঞ্চ দিল, আরেকটা ব্রাঞ্চ সোজা বেরিয়ে আসলো, আরেকটা হলো নিচে নামলো। এখন প্রশ্ন হলো ওর নিচে কেন নামতে হচ্ছে? দেখেন L1টা এখান থেকে যাত্রা করে বারবার নিচে কেন নামছে? ওই যে L2, L3, L4, L5, S1, 2, 3, 4 ওদের গ্যাংলিয়া আছে ঠিকই, কিন্তু ওদের বাবা কই? ওদের তো সোর্স নাই, কারণ L2 পর্যন্তই তো শেষ। ওই কারণেই ওদের সোর্সটা আসবে L1, L2 প্রিগ্যাংলিয়নিক ফাইবারটা নিচে নেমে নেমে ওদেরকে ক্রিয়েট করবে, তৈরি করবে। ঠিক আছে, তাহলে ও S1 এ এসে এখানে একটা ব্রাঞ্চ দিল, আরেকটা সোজা বেরিয়ে আসলো, আরেকটা নিচে নামলো। এখানে এসে সে একটা ব্রাঞ্চ দিল, আরেকটা সোজা বেরিয়ে আসলো, আরেকটা নিচে নামলো। এখানে এসে একটা ব্রাঞ্চ দিল, সোজা বেরিয়ে আসলো, আরেকটা নিচে নামলো। এখানে এসে একটা ব্রাঞ্চ দিল সিম্প্যাথেটিক গ্যাংলিয়ার মধ্যে, আরেকটা বেরিয়ে আসলো দেখেন, আর আরেকটা নিচে নামবে, দরকার নাই, কারণ S4 পর্যন্ত শেষ, আর তো আমার গ্যাংলিয়া নাই। তাহলে দেখেন L1 তার নিচে নেমে প্রত্যেকটা গ্যাংলিয়ার মধ্যে কয়টা ব্রাঞ্চ দিচ্ছে? দুইটা, একটা এখানে, আরেকটা সোজা বেরিয়ে যাচ্ছে, আরেকটা নিচে, আরেকটা এখানে, মানে মোট তিনটা। দুইটা গ্যাংলিয়ার মধ্যে আরেকটা নিচে নামছে, দুটো গ্যাংলিয়ার মধ্যে আরেকটা নিচে, দুটো গ্যাংলিয়ার মধ্যে আরেকটা নিচে নামছে, এরকম। একইভাবে L2, এই L2 এর প্রি গ্যাংলিয়নিক ফাইবারটা এখানে আসবে,
ঠিক আছে? আসার পরে সে কি করবে, সে এখানে একটা ব্রাঞ্চ দিবে, আরেকটা বেরিয়ে আসবে। তো আমি বারবার আঁকলে জিনিসটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে, ওই কারণে আমি আর আঁকছি না। আরেকটা হচ্ছে নিচে নামবে। হ্যাঁ, তাহলে L2 আসলো, এসে একটা ব্রাঞ্চ এখানেই দিল, আরেকটা বেরিয়ে গেল, আরেকটা নিচে নামলো, নেমে সে L1 এর মতো এখানে এসে একটা ব্রাঞ্চ নিচে, একটা ব্রাঞ্চ নিচে, এভাবে নেমে তারা এগুলা তৈরি করলো। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে এখন এইটা আর হচ্ছে এইটা, দেখেন এটা কোত্থেকে আসছে, দেখেন একটু L1, আর এটা কোত্থেকে আসছে দেখেন L2। তাহলে এই L1 L2 ওরা কি কোনো সিনাপস করছে? না, দেখেন একজনটা ব্রাঞ্চিং হয়ে সোজা বাইরে বেরিয়ে আসছে। তাহলে ওরাও যেহেতু ব্যতিক্রম, সিম্প্যাথেটিক চেইনে কোনো সিনাপস করে নাই, তাহলে ওরাও কি হবে? স্ফ্ল্যাঙ্কনিক নার্ভ। তাহলে ও হলো যে L1 স্ফ্ল্যাঙ্কনিক নার্ভ, আর ও হলো L2, কারণ ওর সোর্স হচ্ছে L2 স্পাইনাল সেগমেন্ট, L2 স্ফ্ল্যাঙ্কনিক নার্ভ। ঠিক আছে? এই L1 স্ফ্ল্যাঙ্কনিক নার্ভ এবং L2 স্ফ্ল্যাঙ্কনিক নার্ভ, এই দুজনে হচ্ছে একসাথে হয়ে, দেখেন একসাথে হলো হয়ে ওরা দুই জায়গায় যাবে। একটা হলো এখানে গেল, আর একটা হলো এখানে আসলো। দেখেন তাহলে L1 স্প্ল্যাঙ্কনিক এবং L2 স্প্ল্যাঙ্কনিক একসাথে হয়ে ওরা পোস্ট গ্যাংলিয়নিক নিউরনের সাথে মিট করবে, আবার সিনাপস করবে। এই সিনাপসটা ওরা দুটো জায়গায় করে, একটা হচ্ছে এখানে আসলো, আর একটা হচ্ছে এখানে আসলো। ওকে, তো এখানে যার সাথে সিনাপস করে, তাহলে এই হলো পোস্ট গ্যাংলিয়নিক নিউরনটা। ওকে, তাহলে এই হলো পোস্ট গ্যাংলিয়নিক নিউরনের এক্সনগুলো। তাহলে এখানে একটা গ্যাংলিয়া হলো, এখন এই গ্যাংলিয়াটার নাম হলো ও অ্যাবডোমিনাল অ্যাওর্টা, লোকেশন কোথায়? ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারির কাছে। তাহলে ওর নাম হবে ইনফেরিয়র মেসেন্টারিক গ্যাংলিয়া। এবং ও সাপ্লাই দিবে কাকে? এই যে এই ফাইবারগুলো, এই যে দেখেন, এই যে একটু আগে যেটা বললাম, ওই যে কোলন যেটা দেখালাম আমি, দেখেন এই যে, তাহলে সুপেরিয়র মেসেন্টারিক গ্যাংলিয়াটা সাপ্লাই দিয়েছে এই যে রাইট টু থার্ড পর্যন্ত, বাকি অংশগুলো থেকে গেছে না, এদেরকে সাপ্লাই দিবে ইনফেরিয়র মেসেন্টারিক গ্যাংলিয়া থেকে আসা পোস্ট গ্যাংলিয়নিক নিউরনটা। ওকে, আচ্ছা, তাহলে ইনফেরিয়র মেসেন্টারিকটার কাজ গেল। এখন আসেন, তাহলে এখানে যে একটা ফাইবার, এই ও ও কার সাথে আরেকটা পোস্ট গ্যাংলিয়নিক নিউরনের সাথে করলো, এটা হলো পোস্ট গ্যাংলিয়নিক নিউরনের এক্সনগুলো। ওকে, আচ্ছা, তাহলে এখানে একটা গ্যাংলিয়া হলো, এই গ্যাংলিয়াটার নাম হলো কি? সুপেরিয়র হাইপোগ্যাস্ট্রিক গ্যাংলিয়া। আবার বলি, সুপেরিয়র হাইপোগ্যাস্ট্রিক গ্যাংলিয়া। বুঝেন? আচ্ছা, এখন এই এখান থেকে এটাকে আমি একটু মডিফাই করি। দেখেন এই পোস্ট গ্যাংলিয়নিক নিউরনের এক্সনগুলো, এখানে যে এক্সনগুলো আসলো ওরা মিলে, দেখেন তাহলে এটা সুপেরিয়র হাইপোগ্যাস্ট্রিক গ্যাংলিয়া বললাম না? আচ্ছা, তো এখানের থেকে বের হওয়া পোস্ট গ্যাংলিয়নিক নিউরনের এক্সনগুলো এসে কিছু ডান দিকে ডান দিকে চলে গেল একটা শাখা, আর একটা বাম দিকে। ডান দিকে যেটা গেল ওইটাকে বলি রাইট হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, আর যেগুলো বাম দিকে গেল এগুলো হলো লেফট হাইপোগ্যাস্ট্রিক নার্ভ। ওকে, তাহলে রাইট হাইপোগ্যাস্ট্রিক নার্ভ এবং লেফট হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, এগুলো হলো সুপেরিয়র হাইপোগ্যাস্ট্রিক গ্যাংলিয়ার পোস্ট গ্যাংলিয়নিক নিউরনের এক্সন থেকে তৈরি। দেখেন, ওকে, আচ্ছা, আর এখানে দেখেন জালের মতো হয়ে গেছে না? এটাকে সুপেরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস বলে। বাস, এত এত ডিটেলস আর দরকার নেই। তাহলে দেখেন এই, আচ্ছা গেল। এখন আসেন, আমাদের প্রায় শেষ, আর একটু বাকি আছে। এখন দেখেন আমরা এই যে সুপেরিয়র হাইপোগ্যাস্ট্রিক গ্যাংলিয়া থেকে যে পোস্ট গ্যাংলিয়নিক নিউরন বের হলো, এই এক্সনগুলো কাকে সাপ্লাই দিবে? এই যে এই এক্সনগুলো ওরা কাকে সাপ্লাই দিবে? ওরা সাপ্লাই দিবে যে আমাদের ব্লাডার
ইউরেথ্রা এবং হচ্ছে মেল ফিমেল জেনিটালিয়া, মেল অ্যান্ড ফিমেল জেনিটালিয়া। ওকে, তাহলে এই তিনটা জায়গায় তারা পড়ে, ব্লাডার, ইউরেথ্রা, মেল ফিমেল জেনিটালিয়া। সাপ্লাই দিচ্ছে সুপেরিয়র হাইপোগ্যাস্ট্রিক গ্যাংলিয়ন থেকে বের হওয়া পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার বা পোস্ট গ্যাংলিয়নিক এক্সন গুলো। এখন আসেন এই যে, তাহলে L1 L2 কাজ গেল। এই যে L3 থেকে যে একটা ব্রাঞ্চ দেখেন, এই ব্রাঞ্চটা সোজা বেরিয়ে আসলো না, তাহলে এই ব্রাঞ্চটাও তো এখানে কোনো সিনেপস করে নাই, তাহলে এটাও তো একটা স্ল্যাঙ্কনিক। আচ্ছা, তো এটার সোর্স কে বলেন তো? এই L3 থেকে যেটা বের হলো, L3 না, L3 তো কোনো প্রি গ্যাংলিয়নিক ফাইবার নাই, তাহলে ওর সোর্স হচ্ছে কে? ওই যে L1, L1 এবং L2, L1 এবং L2 নিচে নেমেই L3 এর জন্ম দিয়েছে। ওকে, এটা একটা স্প্ল্যাঙ্কনিক নার্ভ, কারণ ও এখানে কোনো সিনেপস করে নাই। এই ব্রাঞ্চটা, এটা একটা স্প্ল্যাঙ্কনিক, এটা একটা স্প্ল্যাঙ্কনিক, তাহলে ওরা L3, L4, L5, তাহলে এই স্প্ল্যাঙ্কনিক গুলোর নাম আপনি কি দিবেন? লাম্বার স্প্ল্যাঙ্কনিক নার্ভ। কত কত লাম্বার স্প্ল্যাঙ্কনিক নার্ভ? L3, L4, L5 লাম্বার স্প্ল্যাঙ্কনিক নার্ভ, কিন্তু এদের সৃষ্টি হয়েছে L1 এবং L2 প্রিগ্যাংলিয়নিক ফাইবার থেকে। ওকে, বাস। এবার আসেন এই L1 এবং L2 আরো নিচের দিকে নেমে এই যে S1, S2, S3, S4 এই বরাবর এসে ওরা বের হলো। তাহলে এটাও, এই ব্রাঞ্চটা হলো স্যাক্রাল, এটাও স্যাক্রাল, এটাও স্যাক্রাল, এটাও স্যাক্রাল। তাহলে এই চারটা হলো যে স্যাক্রাল স্প্ল্যাঙ্কনিক নার্ভ, কারণ ওরা এখানে কোনো সিন্যাপস করে নাই, দেখেন। আচ্ছা, তাহলে এতটুকু একটু রাখেন। আচ্ছা, গেল। এখন এই এই স্যাক্রাল স্প্ল্যাঙ্কনিক নার্ভ S1, S2, S3, S4 এবং তার সাথে L3, L4, L5, এই যে সবগুলো, হ্যাঁ, এইগুলো আমাদের পেলভিক রিজিয়নে এসে ওরা পোস্ট গ্যাংলিয়নিক নিউরনের সাথে সিনেপস করবে। এই যে দেখেন, কারণ ওদের তো এখনো সিনেপস হয় নাই, এই মাত্র ওরা পোস্ট গ্যাংলিয়নিক নিউরনের সাথে সিনেপস করলো। ঠিক আছে, আচ্ছা, এটা আমি একটু, এই যে পোস্ট গ্যাংলিয়নিক নিউরনগুলো দেখেন, এদিকে আসছে। আচ্ছা, তাহলে এই যে এখানেও গ্যাংলিয়া হলো না, দেখেন, যেহেতু এখানে সিনেপস, এই গ্যাংলিয়াগুলোকে একসাথে আমরা বলবো ইনফেরিয়র হাইপোগ্যাস্ট্রিক গ্যাংলিয়া। যেহেতু এখানে একটা সিনেপ, এই গ্যাংলিয়া এখানে যা আছে সবগুলোকে একসাথে বলবো, একসাথে একসাথে বলবো ইনফেরিয়র হাইপোগ্যাস্ট্রিক গ্যাংলিয়া। আর ওরা এখানে দেখেন, ও পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারগুলো একটা জালের মতো হয়ে গেছে যখন কাছাকাছি এসেছে, এটাকে বলবো আগের মতোই, যেহেতু ইনফেরিয়র থেকে, তাহলে ইনফেরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস। আর যেটা সুপেরিয়র ছিল, দেখেন এটা, এটাকে কি বলেছিলাম মনে আছে? সুপেরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস। এই যে যেটা সুপেরিয়র হাইপোগ্যাস্ট্রিক গ্যাংলিয়নের পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারগুলো। ওকে, আর এটা হলো ইনফেরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস, আর এই গ্যাংলিয়নগুলোকে একসাথে বলি ইনফেরিয়র হাইপোগ্যাস্ট্রিক গ্যাংলিয়ন। তাহলে এই ইনফেরিয়র হাইপোগ্যাস্ট্রিক গ্যাংলিয়ন এবং সুপেরিয়র হাইপোগ্যাস্ট্রিক গ্যাংলিয়ন, এগুলোর থেকে বের হওয়া পোস্ট গ্যাংলিয়নিক নিউরনগুলোই সাপ্লাই দিবে আমার কাকে? ব্লাডার এবং ইউরেথ্রা প্লাস মেল ফিমেল জেনিটালিয়াকে। ঠিক আছে, এর মধ্যে মনে রাখবেন যে সুপেরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস বা সুপেরিয়র হাইপোগ্যাস্ট্রিক গ্যাংলিয়নটাই হচ্ছে আপার হ্যান্ড, মানে ম্যাক্সিমাম সাপ্লাই ওর থেকে আসে, ওকে। এই ইনফেরিয়র হাইপোগ্যাস্ট্রিক গ্যাংলিয়ন হচ্ছে তেমন একটা ওর ভূমিকা নাই। দ্যাট মিনস আমি যদি বলি আপনাকে যে
সাপোজ ধরেন ওভারি, হ্যাঁ ওভারি, ধরেন এটা হলো ওভারি, তাহলে ওভারিয়াস সাপ্লাই সুপিরিয়র হাইপোগ্যাস্ট্রিক গ্যাংলিয়ন থেকে বের হওয়া পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার দিচ্ছে, প্লাস ইনফেরিয়র হাইপোগ্যাস্ট্রিক গ্যাংলিয়ন থেকে বের হওয়া পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারও দিচ্ছে, কিন্তু এটা হলো মাত্র দুটো আর এটা হলো 10টা, এরকম বোঝা গেছে বিষয়টা। দুজনেই কন্ট্রিবিউট করে, বাট মেজর সাপ্লাই আসে সুপিরিয়র হাইপোগ্যাস্ট্রিক গ্যাংলিয়ন থেকে, এবং ব্লাডার আর ইউরেথ্রা এই দুজনে আসে অনলি সুপেরিয়র হাইপোগ্যাস্ট্রিক গ্যাংলিয়া থেকে বের হওয়া পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার। এখানে ইনফেরিয়র হাইপোগ্যাস্ট্রিক গ্যাংলিয়ন থেকে পোস্ট গ্যাংলিয়নিক আসে না। ওকে, তাহলে এই ছিল আমাদের সিম্প্যাথেটিক চেইন। আচ্ছা, এখন এখানে দেখেন প্রত্যেকটা বললাম না L1 এখানে যে একটা ব্রাঞ্চ দিয়ে রেখেছে ওর তো সিনাপস হয় না এখন, ওকে একটা সিনাপস করাই দিই আমরা। হ্যাঁ, তাহলে ও এখানে এসে সিনাপস করলো, এটা এই লেভেলের ব্লাড ভেসেলস মানে ভ্যাসোমোটর, সুডোমোটর, পাইলোমোটর সাপ্লাই দিবে। এখানে যেটা ও ভ্যাসোমোটর, সুডোমোটর, পাইলোমোটর, এখানেরটাও L3 লেভেলের ভ্যাসোমোটর, সুডোমোটর, পাইলোমোটর, এটাও L4 লেভেলের ভ্যাসোমোটর, সুডোমোটর, পাইলোমোটর। মনে রাখবেন প্রত্যেকটা সিম্প্যাথেটিক চেইন থেকে একটা পোস্ট গ্যাংলিয়নিক নিউরন বের হয় যে ওই লেভেলের ভ্যাসোমোটর, সুডোমোটর, পাইলোমোটর সাপ্লাই দেয়। এই যে ভ্যাসোমোটর, সুডোমোটর, পাইলোমোটর, ভ্যাসোমোটর, সুডোমোটর, পাইলোমোটর, ভ্যাসোমোটর, সুডোমোটর, পাইলোমোটর। ঠিক আছে, দেখেন তাহলে এই ছিল আমাদের ওভারঅল আজকের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অ্যানাটমি বা স্ট্রাকচার বা ফর্মিউলা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। যদি কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্টস করবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আমার যতটুকু নলেজ আছে সেটা দিয়ে অ্যান্সার দেওয়ার।